প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করবো একসিটে বাজার স্বল্পকালীন ভারসাম্য। তো আগে আমি কিছু কথা বলে তোমাদের বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করি। একসিটে বাজার বলতে বোঝানো হয় এমন একটি দ্রব্যের বাজার যে বাজারে উৎপাদনকারীর সংখ্যা মাত্র একজন বা বিক্রেতার সংখ্যা মাত্র একজন, ক্রেতার সংখ্যা অসংখ্য থাকবে। তো যে বাজারে উৎপাদনকারীর সংখ্যা বা বিক্রেতার সংখ্যা মাত্র একজন, সেই বাজারকে বলা হয় একচেটিয়া বাজার। তো একচেটিয়া বাজারে একটি ফার্ম স্বল্পকালে ৩ ধরনের ভারসাম্য অর্জন করতে পারে। ৩ ধরনের ভারসাম্য অর্জন করতে পারে। নাম্বার ১ অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য, নাম্বার ২ স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য, নাম্বার ৩ লোকসান সহ ভারসাম্য। অর্থাৎ একজন একচেটিয়া কারবারি স্বল্পকালে চাইলে অনেক লাভের ভারসাম্য অর্জন করতে পারে, আবার সামান্য লাভও ভারসাম্য অর্জন করতে, আবার লোকসান দিয়ে ভারসাম্য অর্জন করতে পারে। তো অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য অর্জন করে যখন বাজারে নিকটতম কোনো প্রতিদ্বন্দ্বী থাকে না এবং বাজারের উপর পরিপূর্ণ নিয়ন্ত্রণ থাকে, তখন একচেটিয়া কারবারি তোমার অস্বাভাবিক মুনাফা ভারসাম্য অর্জন করতে পারে। স্বাভাবিক মুনাফা ভারসাম্য কম করবে যখন একচেটিয়া বাজারে একজন উৎপাদনকারী দেখবে নতুন কোনো ফার্ম বাজার আসার চেষ্টা চালাচ্ছে বা আসার চেষ্টা করছে, ওইরকম অবস্থায় সে কি করবে, তোমার মুনাফার পরিমাণটা কম নিবে এবং সে স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য অর্জন করার চেষ্টা করবে। লোকসান সহ ভারসাম্য কখন? কোনো একটা কোম্পানি স্বল্পকালে লোকসান দিয়েও উৎপাদন কাজ চালিয়ে যেতে পারে। এখন স্বল্পকালে এখানে বলা হচ্ছে দামের মধ্যে গড় পরিবর্তনীয় খরচের সাথে গড় স্থির খরচের কিছুটা অংশ উঠে আসলে লোকসান স্বীকার করো একচেটিয়া কারবারি উৎপাদন কাজ চালিয়ে যাবে। এটা হচ্ছে ৩ নম্বর পয়েন্টের আলোকে। সেটা কি? স্বল্পকালে দামের মধ্যে গড় পরিবর্তনীয় খরচ, এটা একটা পয়েন্ট। গড় পরিবর্তনীয় খরচ মানে এটাকে বলা হয় এভিসি, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। তো একটা প্রতিষ্ঠান চালাতে গেলে তার দুই ধরনের খরচ থাকে, একটা হচ্ছে স্থির খরচ আর একটা হচ্ছে পরিবর্তনশীল খরচ। তো পরিবর্তনশীল খরচের সাথে যদি স্থির খরচের কিছু অংশ আদায় করতে পারে তবে সে লোকসান স্বীকার করে উৎপাদন কাজ চালিয়ে যাবে। একচেটিয়া কারবারে স্বল্পকালে ভারসাম্য অর্জনের জন্য দুটি শর্ত পূরণ করতে হয়। নাম্বার ১, এম আর সমান এস এন সি, কোনো কোনো বইতে এনসিও থাকে, সমস্যা নেই। তো এম আর সমান এনসি বা এস এন সি এবং এম আর রেখাকে এস এন সি রেখা বা এনসি রেখা সেট করে উপরের দিকে উঠে যাবে। তো আমরা ৩টা চিত্র, এগুলোকে একদম ভালো করে বুঝে নিব। এটা একচেটিয়া বাজারের মেইন একটা পড়া, তোমরা মন দিয়ে খেয়াল করো। আমি আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করছি। প্রথমত এখানে তোমাদের প্রত্যেকটা বিন্দুতে খেয়াল করে দেখো, এই এম আর এবং এ আর, এই ৩টা রেখাই প্রত্যেকটা চিত্রে একই। এম আর এবং এ আর, এই এম আর রেখা এবং এ আর রেখা প্রত্যেকটা চিত্রে একই। এখানে প্রথম চিত্রের মধ্যে যেটি হয়েছে সেটা হচ্ছে এম আর রেখাকে এমসি রেখা এই বিন্দুতে ছেদ করেছে এবং এই বিন্দুতে এস এমসি রেখা বা এমসি রেখা এম আর রেখা ছেদ করে উপরের দিকে উঠে গেছে, তাই ভারসাম্য বিন্দু হচ্ছে ই। এই বিন্দু ভারসাম্য বিন্দু, কারণ ভারসাম্যের দুটি শর্ত এই বিন্দুতে পালিত হয়েছে। এবার তোমাদের চিত্রের ব্যাখ্যাটা কিভাবে ভালো করে বুঝবে সেটা একটু দেখো। ভূমি অক্ষ উৎপাদনের পরিমাণ, লম্ব অক্ষে দাম, আয় এবং ব্যয় দেখানো হয়েছে। এটা ৩টা চিত্রে একই। তো এর এবং এমআর রেখা বাম থেকে ডানে নিম্নগামী। এমআর রেখাকে এমসি রেখা এই বিন্দুতে ছেদ করেছে, তাই ভারসাম্য বিন্দু ই। এই বিন্দু অনুসারে কোম্পানির এখানে মোট আয়ের পরিমাণ, কোম্পানির মোট আয়ের পরিমাণ ও পি আর কিউ, ও পি আর কিউ। কেন? এই ভারসাম্য বিন্দুগামী এই বিন্দু দিয়ে রেখাটা নিচ দিয়ে যাওয়ার সময় এ আর রেখাকে ছেদ করছে এই আর বিন্দুতে। আর বিন্দু থেকে 4টা কৌণিক বিন্দু নিলে আমরা মোট আয়টা পাবো। আবার বলছি, মোট আয় পাওয়ার জন্য দরকার এ রেখা ছেদবিন্দু, এ আর রেখা ছেদবিন্দু। এই কিউ থেকে ভারসাম্য বিন্দুগামী রেখাটা যেখানে গিয়েছে, এখান থেকে উপর দিয়ে যাওয়ার সময় যেখানে এ রেখাকে ছেদ করেছে সেই বিন্দু থেকে 4টা কৌণিক বিন্দু নিলেই আমরা মোট আয়টা পাবো। এবার মোট খরচ পাওয়ার জন্য আমাদের এসি রেখাকে এই নিচ দিকে যাওয়ার সময় ভারসাম্য বিন্দুগামী রেখাটা যেখানে এসি রেখা ছেদ করছে সেটা বিন্দুর নাম হচ্ছে সি। সি বিন্দু থেকে 4টা কৌণিক বিন্দু নিলে আমরা মোট খরচ পাবো। তাহলে মোট খরচের পরিমাণ কত? ও পি ওয়ান সি কিউ। আমি আবারও বলছি, ভারসাম্যের জন্য দরকার শুধুমাত্র এমআর এবং এনসি রেখা, এটার আর কোনো কাজ নেই। এমআর এবং এনসি। আর আমাদের মোট আয়ের জন্য দরকার এ আর রেখা
কে যেখানে এই ভারসাম্য বিন্দুগামী রেখাটা যেখানে গেছাত করছে সেই বিন্দু বলে 4টা কৌণিক বিন্দু। আর এখান থেকে যাওয়ার সময় ভারসাম্য বিন্দুগামী রেখাটা উপরে গিয়ে যেখানে এসি রেখাকে ছেদ করেছে, এসি রেখাকে যেখানে ছেদ করেছে সি বিন্দু, সেই অনুসারে 4টা কৌণিক বিন্দু হচ্ছে আমাদের মোট খরচের পরিমাণ। তাহলে কোম্পানির এখানে মোট আয় হয়েছে কত? ও পি আর কিউ, এবং মোট খরচ হয়েছে ও পি1 সি কিউ। তাহলে কোম্পানির উপরের এই ছায়াবৃত ক্ষেত্রফলটা বা ক্ষেত্রফলটা হচ্ছে তো কোম্পানির প্রফিট, সেটা কত? পি1 সি আর, পি1 সি আর। আচ্ছা, আমরা এবার 2 নম্বর চিত্রে যাচ্ছি ব্যাখ্যায়। 2 নম্বর চিত্রের মধ্যে বলা হচ্ছে যে এখানে কোম্পানির স্বাভাবিক মুনাফা ভারসাম্য অর্জন করবে। আবারও এটা পূর্ণাঙ্গভাবে ব্যাখ্যা দিচ্ছি। ভূমি অক্ষ উৎপাদনের পরিমাণ, লম্ব অক্ষে দাম, আয় ও ব্যয় দেখানো হয়েছে। ভারসাম্যের জন্য 2টি পয়েন্ট দরকার, এমসি এবং এমআর রেখার। প্রথমটা হচ্ছে এমআর রেখাকে এমআর সমান এমসি হবে, তো সেটা এই বিন্দুতে হয়েছে। 2টি রেখা যেখানে পরস্পরকে ছেদ করে সেখানে 2টা রেখার মান পরস্পর সমান। মনে রাখবেন, এমআর এবং এমসি রেখা 2টাই রেখা পরস্পরকে ছেদ করছে এই বিন্দুতে। এই বিন্দুতে এমআর সমান এমসি হবে। যে কোনো ক্ষেত্রে 2টি রেখা যদি পরস্পরকে ছেদ করে ছেদ বিন্দুতে 2টা রেখার মান পরস্পর সমান। আচ্ছা, 2 নম্বর শর্ত ছিল এমসি রেখা এমআর রেখাকে ছেদ করে উপরের দিকে উঠে যাবে। এই যে আস্তে আস্তে উপরের দিকে উঠে গেছে। এখন ভারসাম্য বিন্দু আমরা পেলাম, কিন্তু মোট আয়ের জন্য আমাদের প্রয়োজন আর রেখাকে যেখানে ছেদ করেছে সেই বিন্দুটা, সেই বিন্দুর নাম হচ্ছে আর। তাহলে মোট আয়ের পরিমাণ এখানে ও পি আর কিউ। অপরদিকে এই রেখাটা আবার এখান থেকে এই বিন্দুকে ছেদ করে গিয়ে এখানে এসি রেখাকে ছেদ করেছে, সেজন্য এখানে মোট খরচের পরিমাণও পাবো আমরা আর বিন্দু অনুসারে একই, ও পি আর কিউ। আবারও বলছি যে এ আর রেখাকে ছেদ করেছে আর বিন্দুতে, তাই মোট আয় ও পি আর কিউ। এসি রেখাকে ছেদ করেছে ও এসি রেখাকে ছেদ করেছে তাও আর বিন্দুতে, তাই মোট খরচের পরিমাণও ও পি আর কিউ। অর্থাৎ কোম্পানির আয় এবং ব্যয় পরস্পর সমান। এক্ষেত্রে কোম্পানির, তো আমাদের সাধারণ দৃষ্টিতে মনে হবে কোম্পানি কোনো প্রফিট করছে না, আসলে এখানে একটা স্বাভাবিক মুনাফা অন্তর্ভুক্ত থাকে। স্বাভাবিক মুনাফা কি? যে খরচের মধ্যে কোম্পানির সামান্যতম মুনাফা অন্তর্ভুক্ত থাকে, যে মুনাফা যে খরচের মধ্যে কোম্পানির স্বাভাবিক বা সামান্য কিছু মুনাফা অন্তর্ভুক্ত থাকে, সেই ধরনের খরচকে বলা হয় স্বাভাবিক খরচ বা সাধারণ খরচ। তো এখানে যখন টিআর এবং টিসি পরস্পর যখন সমান হয়েছে, এখানে কোম্পানির আয় এবং ব্যয় পরস্পর সমান হলো, এর ভিতরে একটা স্বাভাবিক বা সামান্য কিছু মুনাফা অন্তর্ভুক্ত আছে। তাই এই ধরনের ভারসাম্যকে বলা হয় স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য। আমি একটু পর বলবো যে 3টা চিত্রের মানে পার্থক্যটা কোথায়। এবার 3 নম্বর চিত্র, ভূমি অক্ষে দেখানো হচ্ছে উৎপাদনের পরিমাণ, লম্ব অক্ষে দেখানো হচ্ছে দাম, আয় ও ব্যয়। এখানে ভারসাম্যের 2টি শর্ত, এমসি সমান এমআর হয়েছে এই বিন্দুতে, এটা প্রত্যেকটা চিত্রে একই। এবার এই বিন্দুতে এমসি রেখা এমআর রেখাকে ছেদ করে উপরের দিকে উঠে গেছে, এটাও ঠিক আছে। এবার এই বিন্দুগামী রেখাটা এখান থেকে গিয়ে এ আর রেখাকে ছেদ করছে আমাদের আর বিন্দুতে। তা আর বিন্দু থেকে 4টা কৌণিক বিন্দু নিলে আমরা মোট আয় পাবো, সেটা কি? ও পি আর কিউ। আবার বলছি, ও পি আর কিউ। এই রেখাটা উপরের দিকে গিয়ে যেখানে এ রেখাকে ছেদ করেছে সেখানে। আর এসিকে কোথায় ছেদ করছে? এসিকে রেখাকে ছেদ করছে এখান থেকে গিয়ে এই সি বিন্দুতে। কোন রেখাটা? এই ভূমি অক্ষ থেকে কিউ বরাবর রেখাটা যেখানে গেছে সেই জায়গাটা। তো সি বিন্দু থেকে 4টা কৌণিক বিন্দুর মান হচ্ছে কত কত? ও পি1 সি কিউ। তাহলে এসিকে যেখানে ছেদ করছে সেই বিন্দু অনুসারে 4টা কৌণিক বিন্দু হবে। মোট খরচের পরিমাণ ও পি1 সি কিউ, এবং আর বিন্দুকে যেখানে ছেদ করছে সেই বিন্দু অনুসারে মোট আয়ের পরিমাণ ও পি আর কিউ। তাহলে কোম্পানির লোকসানের পরিমাণ, এখানে কোম্পানির লোকসানের পরিমাণ হচ্ছে পি1 সি আর। আবার বলছে কোম্পানির লোকসানের পরিমাণ পি1 সি আর। চিত্রগুলো আমরা যদি আরো একটু গভীরে গিয়ে বলি, ব্যাকে আর বেশি লাগবে না, যদি আরো একটু গভীরে কথাগুলো যদি বলি, প্রতি পিস দ্রব্যের জন্য একটা কোম্পানির এখানে ইনকাম হয়েছে ও থেকে পি, আর প্রতি পিস দ্রব্যের জন্য কোম্পানির খরচ হয়েছে ও থেকে পি1। তাহলে কোম্পানির খরচের পরিমাণ বেশি, আয়ের পরিমাণ কম, তাই কোম্পানি এখানে লোকসান হয়েছে। এই চিত্রে কোম্পানির প্রতি পিস প্রোডাক্টের জন্য
কোম্পানির প্রতি পিস প্রোডাক্টের জন্য খরচ হয়েছে ও থেকে পি, আর ইনকামও হয়েছে ও থেকে পি, তাই এখানে কোম্পানির স্বাভাবিক মুনাফা ভারসাম্য অর্জন হবে। আর প্রথম চিত্রের মধ্যে আমরা দেখতেছি এখানে কোম্পানির প্রতি পিস দ্রব্যের জন্য এই আয় রেখা অনুসারে আর বিন্দু অনুসারে কোম্পানির প্রতি পিস দ্রব্যের জন্য আয় হয়েছে ও থেকে পি এবং খরচ হয়েছে ও থেকে পি ওয়ান। তাহলে প্রতি পিস দ্রব্যের জন্য তার প্রফিটের পরিমাণ বা লাভের পরিমাণ হচ্ছে পি থেকে পি ওয়ান, আর মোট প্রফিটের পরিমাণ হচ্ছে পি আর সি পি ওয়ান অথবা পি পি ওয়ান সি, আর যে কোনো ভাবে বলা যায়। এই হচ্ছে কোম্পানির একচেটিয়া বাজারের ফার্মের স্বল্পকালীন ভারসাম্যের 3টা চিত্রের ব্যাখ্যা। উম, এখানে তোমাদের চিত্রের বইতে আরো একটু গভীরে ভেঙে বলছে আর কি, যেমন টি আর সমান কিউ আর ইন্টু ও কিউ, এটা একটু দেখা যায় তোমাদের প্রথম চিত্রের মধ্যে টি আর সমান ও পি ইন্টু ও কিউ, এই যে ও পি ইন্টু ও কিউ। তোমরা জানো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করতাম। তো এখানেও এরকম যে এটা ও পি ইন্টু ও কিউ দুইটাকে গুণ দিলে আমরা 4টা কৌণিক বিন্দু পাবো, যে ও পি আর কিউ। আশা করি আর প্রশ্ন থাকার মতো নয়। ও একটা কথা বলছিলাম যে 3টা চিত্রের মধ্যে কি কি রেখাগুলো মিল থাকবে। 3টা চিত্রের মধ্যে শুধুমাত্র এসএসসি রেখাটা ছাড়া আর প্রত্যেকটা চিত্রে 3টা চিত্রে একই। এসএসসি রেখা যখন তোমার এই আর বিন্দু নিচ দিয়ে যায়, যে কোনো বিন্দু দিয়ে যায় নিচে, আর এর নিচ দিয়ে যে কোনো বিন্দু দিয়ে যায়, সেক্ষেত্রে হবে অস্বাভাবিক মুনাফা। যদি আর বিন্দুকে স্পর্শ করে যায় স্বাভাবিক মুনাফা। যদি আর বিন্দুর উপর দিয়ে যায় এসএসসি রেখা যদি আর বিন্দুর উপর দিয়ে যায় তখন হচ্ছে লোকসান সহ ভারসাম্য। এ হচ্ছে একচেটিয়া বাজারের স্বল্পকালীন ভারসাম্য। আবারও বলছি, একচেটিয়া বাজার বলতে যে বাজারে উৎপাদনকারীর সংখ্যা মাত্র একজন, তিনি চাইলে কখনো অনেক লাভে দ্রব্য বিক্রি করতে পারেন, ভারসাম্য অর্জন করতে পারেন, আবার অল্প লাভেও ভারসাম্য অর্জন করতে পারেন, আবার লোকসান দিয়ে ভারসাম্য অর্জন করতে পারেন।